সকালে বিনামূল্যে প্রাতরাশ সেরে কাছেই ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছলাম। 700 টাকায় রফা হলো কোনামা যাওয়া আসা। হোটেলের সামনে থেকে গাড়ি ছাড়ল সকাল 9টা। আজ ট্রাফিক জ্যামটা প্রায় নেই বললেই চলে। সবুজের মাঝে কালো পিচের ফাঁকা আঁকাবাঁকা রাস্তায় গাড়ি ছুটে চলেছে। বাইরে শুধুই চেয়ে থাকা, দূরের পাহাড়, পথের বাঁক, ঘন সবুজ বন, রাস্তার পাশে ঝোপঝাড়ের ফুল, পিঠে শিশু বেঁধে পাহাড়ি মহিলার পথ চলা, সব যেন এক চলমান ক্যানভাস। কিছুটা গিয়েই রাস্তার দৈন্যদশার লজ্জিত উপস্থিতি। পাহাড়ি নদী ব্রিজের নিচে খরস্রোতা জলধারার মাঝে কর্মব্যস্ত সভ্যতার কারিগর শ্রমিকের দল। দেখতে দেখতে দেখা দিল খোনোমার ওয়েলকাম গেট, পাশেই খোনোমা হাট ও খোনোমা যুব সংগঠনের অফিস। গেট টপকে আরও কিছুটা যাবার পর গাড়ি থামল খোনোমা চার্চের সামনে। উল্টো দিকেই খোনোমা গ্রামের 100 বছরের পুরনো এক পিস কাঠের গেট। আঙ্গামি নাগা সংস্কৃতিতে এই ধরনের গেটকে খাড়ু বলে। গেটে খোদাই করে শক্তি ও ঐশ্বর্যের প্রতীক মিথুন ও মানুষের মুখ আঁকা। এই সকল গেট ব্রিটিশ ঔপনিবেশিক আক্রমণ থেকে গ্রামকে রক্ষা করেছে বহুবার। সিঁড়ি ভেঙে যাত্রা শুরুর আগে এন্ট্রি ফি 50 টাকা, গাইড নিয়ে গ্রামে ঘোরার জন্য 500 টাকা ও ঝুম চাষ দেখার জন্য আরও 500 টাকা জমা করে আমাদের গাইড গোমসের পিছু নিলাম। রাস্তার দুধারে ফুল আর সবুজের মাঝে প্রজাপতির রঙিন ডানায় ভর করে উড়ে বেড়ানো, গ্রামের পরিচ্ছন্নতা, গিরগিটি, পাখি সকলে এসেই আলাপ জমায়। ভারতের আদি লোকায়তিক সভ্যতার নিদর্শন আজও জীবন্ত এই সকল গ্রামে। আজও সমুহূর্তের সাক্ষী মোরাংয়ের বনফায়ারে বসে সমবেত সিদ্ধান্ত নেওয়ার প্রথা বিদ্যমান। আনন্দ দুঃখ ভাগ করে নেয় এই মোরাং। শিকারের বন্দুক ও অন্যান্য সরঞ্জাম এদের নিত্যসঙ্গী, তাই মোরাংয়ে এদের দেখা মিলবেই। মোরাংয়ের স্থাপত্যের বৈশিষ্ট্য নানান নাগা উপজাতির আলাদা আলাদা, কিন্তু মিল অনেক। যেমন পশু পাখির ছবি খচিত দরজা, বনফায়ারের স্থান, সমবেত বসার ব্যবস্থা, সমবেত ছাত্র বসার ব্যবস্থা, শিকার সংরক্ষিত খুলি ইত্যাদি। এটা আঙ্গামি মোরাং। গ্রামে ঘুরতে ঘুরতে দেখা মিলবে হস্তশিল্পের ডেরা, কেউ বাঁশের কাজ করছে, আবার কোথাও কোনো রমণী হাত তাতে কাপড় বা মাফলার বুনছে। আমার যেন মনে হলো আমাদের গ্রামে ঢোকার খবর পেয়ে এরা কেউ তাতে বসে গেছে, আবার কেউ ওয়ার্কশপে এসে কাজ করছে। আমরা চলে গেলেই এদের ছুটি। গ্রামে ঘুরতে ঘুরতে দেখা হলো বছরে 3 বার সুসা ও 1 বার ঝাঁসু নামে কমিউনিটি ফিস্ট করার জায়গা, যা এদের মধ্যে আত্মিক সম্পর্ক বাড়ায়। খোনামা ছাত্র সংগঠন দ্বারা এখানকার ক্লিন ভিলেজ পরিচালিত হয়। এখানে রাস্তার পাশে দেখা পেলাম এক মুক্ত লাইব্রেরি। কোনো লাইব্রেরিয়ান ছাড়াই সেলফ সার্ভিস, দামি বইয়ের ঠাসা। উপরে উঠে দেখা পেলাম দুর্গের। কোনো সিমেন্ট ছাড়াই কেবল পাথরের তৈরি দুর্গটি 1825 সালে তৈরি। 1830 থেকে 1850 সালে প্রথম অ্যাংলো খোনামা যুদ্ধ পর্যন্ত 10টি সামরিক অভিযান সামলেছে এই দুর্গটি। বারবার ব্রিটিশরা ফিরে এসে পরাজিত হয়। 1879 সালে দ্বিতীয় অ্যাংলো খোনামা যুদ্ধে দুর্গটি ধ্বংস করে ব্রিটিশরা। প্রত্যুত্তরে দামন সহ 35 জন ব্রিটিশ সৈন্যকে নিকেশ করে এই নাগারা। পরে 1890-তে আবার পুনর্গঠিত হয়। 1906 সালে এই দুর্গটিকে আবার ধ্বংস করে ব্রিটিশরা, কিন্তু পুনর্গঠিত হয় 1919 সালে। দুর্গটি শেষবারের মতো ধ্বংস হয় ইন্দো নাগা যুদ্ধে 1956 সালে। হ্যাঁ, ইন্দো নাগা যুদ্ধ স্বাধীনতার পর পুনরায় গঠিত হয় 1990 সালে। ঝুম চাষ দেখতে গেলাম গ্রাম ছাড়িয়ে একটু দূরে একটি পাহাড়ের ঢালে। বেশ কিছু বড় গাছকে কেটে পুড়িয়ে রেখে দিয়েছে। এই গাছগুলোর কাঠ কেটে গুছিয়ে রাখা আছে। শুকলে সুসা বা ঝাঁসুতে কমিউনিটিস রান্নার কাজে ব্যবহার হয়। 7 বছর জমি তৈরির জন্য ফেলে রাখবে, তারপর চাষ। এখানেও যৌথ আলোচনার জন্য পাথুরে মঞ্চ গঠিত। সমূহত্ব, যৌথ কমিউনিটি কনসেপ্ট এই নাগা উপজাতির এক বড় শক্তি, যা তাকে এক অদমনীয় লড়াকু জাতিতে উন্নত করেছে। ফেরার পথে রাস্তার গ্রামের ভেতরেই লাস্যময়ী জুলেকে নদীর আলাপ জমালো। চঞ্চলা জুলেকে
গভীর জঙ্গল দিয়ে বেরিয়ে এসে ভুবন ভোলানো হাসি হেসে ব্রিজের তলা দিয়ে গিয়ে নাচতে নাচতে মিলিয়ে যেতে থাকলো উল্টো দিকের জঙ্গলে। এবার হোটেলে ফেরার পাড়া। ক্যাফেতে চা স্ন্যাক্স খেয়ে রওনা দিলাম। পথে এক জায়গায় উদ্ধত AK-47 একটি মনুমেন্টের মাথায় দেখে নেমে কাছে গেলাম। অদূরেই আরও একটি পাথরের মনুমেন্টে লেখা আছে, নাগাজ আর নট ইন্ডিয়ান্স, দেয়ার টেরিটরি ইজ নট এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, উই শ্যাল আপহোল্ড অ্যান্ড ডিফেন্ড দিস ইউনিক ট্রুথ অ্যাট অল কস্টস অ্যান্ড অলওয়েজ। এই লেখাটায় যতটা না আহত হলাম তার থেকে অনেক বেশি হতবাক হলাম। কেন লিখল, আর কেনই বা এই লেখাটাকে এখনও সম্মানের সাথে সযত্নে এলা লালন পালন করছে। ডুব দিলাম ইতিহাসে। নাগারাই হলো ভারতবর্ষের একমাত্র জাতি যারা ব্রিটিশদের বলেছিল যে তাদের প্রস্তাবিত করের আওতার বাইরে রাখতে এবং তাদের সম্বন্ধে কোনো সিদ্ধান্তের ব্যাপারে দখলদারি না করতে। ফলস্বরূপ ব্রিটিশরা নাগাদের প্রতি সতর্কতামূলক ও অহস্তক্ষেপ নীতি আরোপ করেন। 1946 এপ্রিলে তারা জানিয়ে দেন ব্রিটিশ সরকারের কোনো স্বেচ্ছাচারী নীতি তারা মানতে বাধ্য নয়। তাদের বেঙ্গল থেকে আলাদা করে স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করেই 1947 সালে ভারত স্বাধীন হয় এবং এই অঞ্চলটি অসমের সাথে থাকে। প্রসঙ্গত 1947 সালে 14ই আগস্ট নাগারা নিজেদেরকে ব্রিটিশ সরকার মুক্ত এক স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে। ভারত স্বাধীন হবার পর নাগা লিডার ফিজো সহিংস আন্দোলনের ডাক দেন এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে তাদের লাগাতার লড়াই অব্যাহত থাকে। ফলস্বরূপ 57তে তারা স্বায়ত্তশাসনের অধিকার পান। এতৎসত্ত্বেও লড়াই তীব্র থেকে তীব্রতর হয়। অবশেষে 1960-এ জওহরলাল নেহরু ঘোষণা করেন তাদের রাজ্যের মর্যাদা দেওয়া হবে। ফাইনালি 1963-তে তারা পূর্ণ রাজ্যের মর্যাদা পান। ইন্দিরা গান্ধীও সচেষ্ট হন নর্থ ইস্টার্ন রিজিয়নের জনজাতির সাথে একটা সুসম্পর্ক তৈরি করার, কিন্তু নাগাদের সহিংস আন্দোলন অব্যাহত থাকে। অবশেষে 1975 সালে শিলং চুক্তির মাধ্যমে নাগা ইনসার্জেন্টের একটা বড় অংশ অস্ত্র সমর্পণ করেন। নানান উপজাতির সম্মিলিত এই নাগা জাতি কখনো কেউ অস্ত্র সমর্পণে রাজি হয় তো কখনো কেউ হয় না। ফলে তাদের সেই 1918 সালের নাগা ক্লাবের স্বাধীন জাতিসত্তার লড়াই অব্যাহত থাকে হাজার প্রয়াস সত্ত্বেও। 2002-এর শুরু হয় হর্নবিল উৎসব, যা কেবল তাদের রাজ্যের আয়ের একটা বড়সড় কন্ট্রিবিউট করে, শুধু তাই নয়, তাদের উপজাতি সত্তাকে জাগিয়ে রেখে তাদের ইউনিটি ফর নাগাজ এটা প্রতি বছর স্মরণ করায়। ফলে নানান শান্তি প্রয়াস থাকা সত্ত্বেও 2004-এও ডিমাপুর স্টেশনে বড়সড় বম্বিং হয় এবং তাতে প্রচুর লোক মারা যায়। অবশেষে শেষ এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015-তে আবার তাদের সাথে শান্তি চুক্তি। এখন দেখার তাদের এই ডিসেন্ট্রালাইজড স্বাধীন জাতিসত্তার লড়াই আরও দীর্ঘায়িত হয় নাকি তারা সেন্ট্রালিজমকে মেনে নেয়। ভবিষ্যৎ বলবে। নমস্কার। আগামী পর্বে থাকছে দ্য হেরিটেজ ভিলেজ অফ নাগাল্যান্ড, কাসেমা।